কিন্তু বেচারির জ্ঞান ফেরার কিছু সময় পূর্বে তার মা বাবা ঝগড়া করে দুজন দুদিকে চলে গিয়েছে নিজেদের শান্ত করতে। তাদের ঝগড়ার মূল বিষয়বস্তু ছিল ইয়াসমিন মুস্তফা নিশা হসপিটাল থেকে ফিরে কার সাথে থাকবে। জুলফিকার অবশ্য যাওয়ার আগে সাইফকে কিছুক্ষণের জন্য নিরাপত্তার দায়িত্বে রেখে গিয়েছে। সাইফ দায়িত্ব পালনে কখনো অপারগতার প্রমাণ দেয় না, আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু তার দায়িত্ব কেবল নিরাপত্তা পর্যন্তই সীমাবদ্ধ। সেজন্যই সাইফ যেচে আর মন খারাপের অথৈ সমুদ্রে ডুবে থাকা মেয়েটাকে টেনে তোলার চেষ্টা করে না। থাকুক না দুই একটা মন খারাপের গল্প, কালে শেষ হলেই তো সেই গল্প থেমে যাবে, ক্ষতি কি? একদল কাকের কুৎসিত স্বরে ডাকা কাকা শব্দ ভেসে আসছে দূর হতে। সে বিদঘুটে ডাকের শব্দে হিরণের গভীর ঘুমের ব্যাঘাত ঘটে। সে কপাল কুঁচকে চোখ পেলে তাকায়। মাথাটা সামান্য বালিশ হতে তুলে বেডসাইড টেবিলে থাকা ঘড়িতে সময়টা এক দফা দেখে নেয়। ঘড়ির কাঁটা 7:21 স্থির দেখে ফের চোখ বন্ধ করে বালিশে মাথা গুজে সে। মুহূর্তেই হিরণের টনক নড়ে ওঠে। তড়িৎ সে চোখ মেলে তাকায়। নিজের কৃতকর্মের স্মৃতিচারণ করতে সে ব্যস্ত চোখে একবার সম্পূর্ণ রুমে চোখ বোলায়। নেই, বাণী নেই। হিরণ দ্রুত গতিতে উঠে বসে নিজের মাথা চাপড়ে ধরে। আরো একবার সে একই পাপের পুনরাবৃত্তি ঘটিয়েছে। 6 বছরের বহু প্রচেষ্টায় যেই সম্পর্ককে সে স্বাভাবিক করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেই সম্পর্ককে সে নিজে হাতে আবার ফাটল ধরিয়ে দিয়েছে। ক্ষমা মিলবে কভু? বাণী এই ইহ জনমে কখনো ক্ষমা করবে? বাণীর কথা স্মরণ হতেই হিরণ দ্রুত বিছানা ছেড়ে নামে। গায়ে একটা ধূসর রঙার টি-শার্ট তাড়াহুড়ো করে জড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে সে। সর্বপ্রথম উকি দেয় বন্নির রুমে। খেলনা সজ্জিত রুমটাই ঘুমন্ত বন্নি ছাড়া আর কারো অস্তিত্বের দেখা না পেয়ে হিরণ নীরবে মেয়ের রুম ছেড়ে বেরিয়ে আসে। অতঃপর ব্যস্ত পায়ে সম্পূর্ণ বাড়ির প্রতিটা কোণা খোঁজা শুরু করে সে, কিন্তু কোথাও বাণীকে না পেয়ে তার মাথা আরো বিগড়ে যায়। বড় বড় কদম ফেলে বাড়ির বাহিরে পা রাখতে ফ্রন্ট ইয়ার্ডে ইবাতের মুখোমুখি হয় সে। এই সময় নিজের স্যারকে এই অবস্থায় দেখে ইবাতের মনে খটকা লাগে, কিন্তু সে কিছু বলার পূর্বে হিরণ প্রশ্ন করে, বাণী কোথায়? ইবাত অবাক সুরে জবাব দেয়, ম্যাডাম তো বাসায় স্যার। হিরণ আর রাগ চেপে রাখতে পারে না। সে হিংস্র ভঙ্গিতে থাবা মেরে ইবাদের প্যান্টের এক পাশতে একটা পিস্তল হাতে নিয়ে তা ইবাদের কপালে ঠেকিয়ে বলে, বাসায় থাকলে আমি পাচ্ছি না কেন? কোথায় গিয়েছে? হিরণের এই রূপের সাথে বেশ ভালোভাবে পরিচিত ইবাদ, তাই সে বিচলিত হয় না, বরং শান্ত গলায় জবাব দেয়, সকল গার্ডস নিজেদের দায়িত্বে আছে। শমসের স্যার যাওয়ার পর থেকেই সকল গার্ডস নিজেদের দায়িত্বে আছে। শমশের স্যার যাওয়ার পর থেকেই আমি নিজে সারা রাত দু চোখের পাতা এক করিনি। দরজার এখানে ঠাই দাঁড়িয়ে রয়েছি। ম্যাডাম বেরিয়ে আসলে আমি অবশ্যই দেখতে পেতাম। ইবাদের কথা শেষ হতে না হতেই বাড়ির ভেতর হতে ব্যস্ত পায় একজন মেইড বেরিয়ে এসে বলে, স্যার, বাড়ির পিছনের দরজা লক করা নেই, সম্ভবত বাড়ির ভেতর থেকে কেউ খুলেছে। মেইডের কথা কানে প্রবেশ করতেই হিরণ স্তব্ধ বনে যায়। বাণী কি আবার পালিয়েছে? প্রশ্নটা মস্তিষ্কে উকি দিতেই হিরণ পিস্তল হাতে দ্রুত বাড়ির ভেতর প্রবেশ করে। তার পিছু পিছু ইবাতও ছুটে। পিছনে দরজা দিয়ে বাহিরে পা রাখতে চোখের সামনে ব্যাকইয়ার্ড দৃশ্যমান হয়। উঁচু 4 দেয়ালে আবদ্ধ ব্যাকইয়ার্ডের ভেতর কোনো গার্ডস রাখেনি হিরণ। যারা আছে সকলে দেয়ালের ওপরে 24 ঘন্টা পাহারার দায়িত্বে আছে। সবুজ ঘাসে আবৃত শূন্য ব্যাকইয়ার্ডের এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল হিজল গাছটা। সেই গাছের আড়াল হতে দেখা যাচ্ছে এক নারী পোশাকের অংশবিশেষ। এই দৃশ্যটুকু দেখেই হিরণ যেন হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত পায়ে এগিয়ে যায় সেই গাছের কাছে। বিশাল গাছের আড়ালে ভেজা সবুজ ঘাসের উপর শুয়ে আছে এক খয়েরি রঙা 3 পিস পরিহিত নারী। গলায় ওড়নার চিহ্নটুকু নেই, উল্টো গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে ভেজা কাপড়। দুহাতের মুঠোয় তার খানিকটা মাটি রয়েছে। বদ্ধ চোখ জোড়ার শেষ ভাগে এখনো নোনা জল স্পষ্ট দেখা যাচ্ছে। কাঁদতে কাঁদতে খালি হাতে মাটি খোঁড়ার নিদর্শন উক্ত পরিস্থিতি ইতিমধ্যে ব্যক্ত করতে সক্ষম হয়েছে। হিরণ বাকরুদ্ধ হয়ে যায়, বিস্মিত ইবাদও। তবে সে দ্রুত নিজের দৃষ্টি নামিয়ে নেয়। মনে মনে সে সম্পূর্ণ নিশ্চিত যে শমশের মজুমদারকে নিয়ে স্যার এবং ম্যাডামের মধ্যে বিশাল কোনো ঝামেলা হয়েছে, যার দরুন ম্যাডামের এখন এই অবস্থা। হিরণ হুট করে চাপা ব্যথার মতো শ্বাস ছাড়ে। গিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে বাণীর মুষ্টিবদ্ধ হাত ছুঁয়ে দেখে। সাথে সাথে সে চমকে ওঠে। বরফের ন্যায় জমে আছে সেই হাত। হিরণের হিংস্র দৃষ্টি অজানা ব্যথায় কাতর হয়ে ওঠে। সে আর একটু এগিয়ে গিয়ে বাণীর মাথা কোলে তুলে নরম সুরে ডাকে, বাণী, এই বাণী। কোনো প্রত্যুত্তর না দেখে ইবাদ সাহস করে বলে, স্যার, আমি ডক্টর হুমায়রাকে কল করব। হিরণ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাণীকে তুলে বাড়ির ভেতর চলে যায়।
হিরণ রুমের বিছানায় শুয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বানের ঠান্ডা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মালিশ করতে থাকে। লাবণ্যহীন মুখশ্রী আরো মলিন রূপ ধারণ করেছে যেন রাতারাতি। এই তুফানি আবহাওয়ায় কতক্ষণ ধরে চেতনাহীন অবস্থায় বাহিরে পড়েছিল কে জানে। হিরণের বুকের ভেতর দানবীয় টাইফুন হুলস্থুল বাঁধিয়েছে যেন। অপরাধবোধে অস্থির হয়ে আছে ভেতরটা। কতটা কষ্ট পেয়ে এই মেয়ে সে বোবা গাছের তলে আশ্রয় খুঁজতে গিয়েছে। হিরণ সেই শীতল হাতের তালু মালিশ করতে করতে উদ্ভ্রান্তের ন্যায় আওড়ায়। আই এম সরি, ভুল করে ফেলেছি, আবার মাফ করো না, কখনো করতে হবে না। তুমি কি ভুল করেছো বাবা? ঘুম জড়ানো শিশু কণ্ঠ কানে এসে পৌঁছতেই হিরণ নীরব হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে দরজার পানে তাকাতেই দেখে দরজার সাথে অনেকটা লেপ্টে কৌতূহলী দৃষ্টি মিলে তাকিয়ে আছে বন্নি। মেয়ের মুখপানে চেয়ে বাকহারা হয়ে পড়ে হিরণ। অবুঝ বাচ্চার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তার নেই। শান্ত ভঙ্গিতে নিজের কেবিনে শুয়ে আছে নিশা। তার ঠিক পাশেই একটা টুলে বসে রয়েছে কলেজ ইউনিফর্ম পরিহিত এক রমণী। নাইমা এবং জুলফিকার বেরিয়ে যেতেই সে উৎসুক গলায় প্রশ্ন করে, দোস্ত, আঙ্কেল তোকে নিজের কাছে নিয়ে যেতে চাইছে। তুই কি চাস? তুই আঙ্কেলের সাথে যেতে রাজি? বান্ধবীর এহেন প্রশ্নে নিশার কোমল মন আরও গোমট রূপ ধারণ করে। তার আম্মু আব্বু তার ভালো চায়, সে বিষয়ে নিশার কোনো সন্দেহ নেই। কিন্তু তারা একটাবারও এটা জানতে চায়নি নিশা কি চায়। নিশা দুজনকেই ভালোবাসে, দুজনের সঙ্গেই থাকতে চায়, যা কখনো সম্ভব নয়। তাই সে এই বিষয়ে আর কোনো মন্তব্য করে না। কলেজ ইউনিফর্ম পরিহিত রমণী হয়তো নিশার মনের অবস্থা বুঝতে পারে, তাই প্রসঙ্গ বদলে সে বলে ওঠে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম দোস্ত। আমি ভেবেছিলাম সেদিন তুই আমাকে কল করে যে ভয়ঙ্কর ভাইয়াদের কথা বলেছিলি তারাই হয়তো তোকে কিডন্যাপ করেছে। নিশার মনে পড়ে যায় সেদিন রাতের ঘটনা। সাইফ ও তার সাঙ্গপাঙ্গদের দেখে সে ভয় পেয়েছিল বটে, তবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে সে পরিস্থিতি সামাল দিতে নিজের বেস্ট ফ্রেন্ডকে কল করে আব্বু সম্বোধন করে নালিশ করা শুরু করে। এতে কাজও হয়। তার এই কাজে সাইফ নামক সেই ভদ্রলোক ভালোই ভয় পেয়েছিল। পুরনো কথা স্মরণ করে নিশা ক্ষীণস্বরে প্রশ্ন করে, তুই সেই ঘটনা আমাকে জানাসনি তো? ওহু, জানানোর সুযোগ পেলাম কই। তোকে তুলে নেওয়া হয়েছে শুনেই আন্টি এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে চলে যায়। নিশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভালো করেছিস না বলে। নিশাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখে রমণী চোখ সরু করে সন্দিহান গলায় প্রশ্ন করে, তুই কি কিছু লুকাচ্ছিস নিশু? নিশা মৃদু ইতস্তত ভাবে জবাব দেয়, আসলে ওই ভাইয়ারা ডিফেন্সের লোক। যে ভাইয়াটার সাথে ধাক্কা লেগে আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম না, উনি আমাকে উদ্ধার করেছে গতকাল। হি ইজ অ্যান আর্মি, ছেলে ধরা নন। আর ইউ সিরিয়াস? মানে তুই একজন আর্মিকে ছেলে ধরা বলে আমার কাছে গালমন্দ করছিলি সেদিন? তুই কি অন্ধ? চেহারা দেখে বুঝিস না? রমণীর বাকি কথা অসম্পূর্ণ রয়ে যায়। মৃদু রিংটনের শব্দ তুলে তার ব্যাগে ফোন বেজে ওঠে। ব্যাগ হতে ফোন বের করে স্ক্রিনে নামটা দেখে রমণীর মুখের কোণে হাসি ফুটে ওঠে। নিশার দৃষ্টির অগোচর হয় না সেই দৃশ্য। সে প্রশ্ন করে, কে? রমণীর সাথে সাথে হাসি লুকিয়ে জবাব দেয়, আম্মু কল দিচ্ছে, কথা বলে আসছি। কথাটুকু বলেই এক মুহূর্ত অপেক্ষা না করে ফোন নিয়ে বেরিয়ে যায় সে। নিশা তার যাওয়ার পানে বোকার ন্যায় তাকিয়ে থাকে। তার শুধু এমন কেন মনে হয় যে তার বেস্ট ফ্রেন্ড তার থেকে কিছু লুকাচ্ছে। হসপিটালের করিডোরের শেষ মাথায় গিয়ে কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে একটা পুরুষ বলে ওঠে, I have a surprise for you. রমণী অতি উৎসুক গলায় জানতে চায়, কি সারপ্রাইজ? তোমার অপেক্ষার অবসান ঘটবে, আমি খুব শীঘ্রই আসছি রুহি। রুহি অবিশ্বাস্যকর সুরে প্রশ্ন করে, সত্যি বলছো? ফোনের অপর পাশ থেকে সেই পুরুষ কণ্ঠ মৃদু হেসে জবাব দেয়, তোমাকে মিথ্যে বলেছি কখনো? ছেড়ে দে দুর্জয়। যন্ত্রণায় কাটানো গলায় এই আর্তনাদ দুর্জয়ের কানে পৌঁছাতেই সে নিজের গতিশীল হাত জোড়া স্থির করল। 2 ঘন্টার পাশবিক নির্যাতনের পর এই 3টি শব্দ কেবল উচ্চারণ করল রইস দিলদার। দুর্জয়ের এতক্ষণের চালানো তাণ্ডবের ফলশ্রুতিতে রইসের আহত দেহ রক্তে জর্জরিত হয়ে গিয়েছে। মৃদু বিরতি পেতেই রইস মাথা নত করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর চোখে দেখতে থাকে দুর্জয়ের মুষ্টিবদ্ধ হাত জোড়া। শ্যামচামড়া ভেদ করে রগগুলো ফুলে রয়েছে বেশ। কিসের তৈরি ওই হাত জোড়া? সিমেন্টের নাকি? না হয় এক ঘুষিতেই কিভাবে রইসের একটা দাঁত উপড়ে ফেলে দিয়েছে। দুর্জয়ের কোনো তাড়া নেই।
সে বেশ শান্ত ভঙ্গিতে একটা সাদা রুমাল দিয়ে নিজের রক্তাক্ত দুহাত মুছে নিতে নিতে বলে ওঠে, যা জানিস সব বলে দে। অযথা আমার সময় অপচয় করাটা আমার সব থেকে অপছন্দের কাজ। রইস দিলদার এবার হাসতে হাসতে মাথা তুলে তাকায়, অতপর বেশ ক্রোশ নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারা রক্তাক্ত থুতুর দলা হিসহিসিয়ে বলে, এটা তোর দেশের উদ্দেশ্যে ছিল। ঠান্ডা মাথায় খুন করতে সক্ষম দুর্জয়ের মাথা গরম হওয়ার জন্য রইস দিলদারের উচ্চারণ করা এই বাক্যটাই যথেষ্ট ছিল। শুধু দুর্জয় ক্ষিপ্র ভঙ্গিতে রইসের নাক বরাবর ঘুষি মারে। এবার এক ঘুষিতেই নাসারন্ধ্র হয়ে বেরিয়ে আসে তরল রক্ত। তবুও রইসের মাঝে তেমন একটা ভাবান্তর হলো না। সে উদ্ভট স্বরে হাসতে হাসতে বলে, খুব শীঘ্রই আর একটা ধ্বংসযজ্ঞ চালাবো আমরা, বুম। শেষের শব্দটা উচ্চারণ করে আরো উচ্চস্বরে হাসতে থাকে রইস। দুর্জয় এবার রইসের চুল শক্ত করে মুঠো করে ধরে প্রশ্ন করে, কোথায় কোথায় হবে সেটা? রইস দিলদার ব্যঙ্গাত্মক সুরে বলে, আমাকে মেরে ফেল দুর্জয়, কারণ জীবিত অবস্থায় আমার মুখ দিয়ে কোনো তথ্য বের করতে পারবি না তুই। দুর্জয় বেশ বিরক্ত হয়। এখানে আপাতত আর সময় অপচয়ের মানে হয় না। তার লেফটেন্যান্ট কর্নেলকে সম্ভাব্য আশঙ্কা সম্পর্কে জানাতে হবে এই মুহূর্তে। সেই উদ্দেশ্যে দ্রুত পা ফেলে বের হতে নিলেই রইস পেছন থেকে ঠাট্টা মিশ্রিত সুরে বলে ওঠে, সবার জন্য অপেক্ষা করছে ধ্বংসযজ্ঞ, আর তোর জন্য অপেক্ষা করছে চমক। 2013 সাল, বর্ষার কোনো এক বিকেল। ধরাপটে নেমেছে আকাশ ভেঙে তীব্র বর্ষণ। জনমানবহীন পাকা রাস্তায় জবজব শব্দ তুলে দৌড়াচ্ছে এক কিশোরী। গায়ে পরিহিত ওভারসাইজড টি শার্ট এবং লেগিংসটা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে আষ্টে পিষ্টে রয়েছে। খোলা চুলের আগা চুইয়ে চুইয়ে পড়ছে বিন্দু বিন্দু পানি। কাঁধে তার বিশাল সাইজের একটা গিটারের ব্যাকপ্যাক। তার পায়ের গতি স্থির হয় স্কুলের কাছাকাছি একটা শুনশান রাস্তায় এসে। এই রাস্তাটা সাধারণত সাধারণ মানুষ এড়িয়ে চলারই চেষ্টা করে সব সময়। তার অন্যতম কারণ হলো রাস্তার দুধারে থাকা সারিবদ্ধ বিশাল বাঁশঝাড়। লোকমুখে শোনা যায় জায়গাটা খুব একটা সুবিধার না। অশরীরীদের আবাস স্থানও বলা হয় এই জায়গাটাকে। কিন্তু বাণী সেই লোকমুখে বলা কথাগুলো কখনো কানে তুলেনি। এসব ব্যাপারে ভয়ডর তার সবসময় কম। তার বাসা থেকে স্কুলে পৌঁছানোর শর্টকাট রাস্তা এটা। বাণী সর্বদা শর্টকাট প্রেমী মেয়ে। যেখানে এই রাস্তা ধরে 15 মিনিট স্কুলে পৌঁছানো যায়, সেখানে অযথা 35 মিনিট ঘুরে অন্য রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার কোনো মানে খুঁজে পায় না সে। তবে আজ ঘটনা ভিন্ন। আজ সে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে এতক্ষণ দৌড়ে এই রাস্তায় এসে থামেনি। আজ সে অন্য উদ্দেশ্যে এখানে এসেছে। তার সিক্ত নয়ন যুগলের অশ্রু বৃষ্টির পানি বারবার ধুয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। বাণী নীরবে নিজের কাঁধের গিটারের ব্যাকপ্যাকটা নামিয়ে ছুঁড়ে রাস্তার একপাশে ফেলে দেয়। বুকের ভেতরটা খান খান হয়ে যায় তার। কষ্টের ভার বইতে না পেরে বাণী নিজেও রাস্তার ধারে বসে পড়ে। কান্নারত মুখশ্রী হাঁটুর ভাঁজে আড়াল করতেই এতক্ষণে নীরব কান্না এবার সুর তোলে। কি করুণ সেই কান্নার সুর, যেন সত্যিই কোনো অশরীরী আছে। সময় গড়ায়, হই হই হুঙ্কার তুলে বাতাস প্রবাহিত হচ্ছে। সরু চিকন বাঁশগুলো সেই বাতাসের প্রকোপে এদিক সেদিক দুলছে অবিরত। ঠিক সন্ধ্যা নামার আগ পর্যন্ত চলে বাণীর অশ্রু বিসর্জন এবং মেঘজমা আকাশের করুণ বর্ষণ। যেই মুহূর্তে বৃষ্টি থেমে গেল, সেই মুহূর্তে যেন বাণীও নিজের সম্বিত ফিরে পেল। আর্দ্র হাতের পিঠ দিয়ে দু চোখের পাতায় জমে থাকা জল মুছে নেয় সে। কাকভেজা শরীর মৃদু থরথর করে কাঁপছে। বলা হয় কিশোরী হৃদয় বড়ই নাজুক প্রকৃতির হয়ে থাকে, অনেকটাই স্বচ্ছ কাচের ন্যায়। সামান্য আঘাতেই ভেঙে গড়িয়ে যায়। তবে একটা বিষয় কাঁচ ভাঙার সঙ্গে হৃদয় ভাঙার পার্থক্য রয়েছে। তা হলো কাঁচ ভাঙে তীক্ষ্ণ শব্দ তুলে, কিন্তু কিশোরী হৃদয় ভাঙে অতি নীরবে। কোনো শব্দ হয় না তাতে। দুঃসহ যন্ত্রণা বুকে পুষে কম্পিত চিত্ত তুলে উঠে দাঁড়ায় বাণী। নিজের অতি প্রিয় গিটারের সঙ্গে নিজের চূর্ণ বিচূর্ণ হওয়ার হৃদয়টাকেও অবহেলার সহিত রাস্তার এক কোণে ফেলে রেখে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ায় সে। পেছনে ফিরে তাকায় না একবারও। অবশ্য ফিরে তাকানোর মতো অবস্থায়ও ছিল না সে। কয়েক ঘন্টা বৃষ্টিতে ভেজার ফলস্বরূপ কতদূর যাওয়ার পরেই চেতনা হারিয়ে মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায় সে। বর্তমানে গায়ে অসহন জ্বর। জ্বরে কাবু হয়ে ঘোরের মধ্যে কাটাচ্ছে বাণী। গায়ের চামড়া যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। যে ছুঁয়ে দেওয়ার স্পর্ধ করবে সেই এই তীব্র উত্তাপে ভস্ম হয়ে যাবে। আচানক মাথায় আদুরে নারী হাতের ছোঁয়া পেতেই বাণী ভারী চোখের পাতা মেলে তাকানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। ভাঙা গলায় স্পষ্ট সুরে গঙ্গায়। ডক্টর হুমায়রা অভিজ্ঞ হাতে একবার বাণীর কপালটা ছুঁয়েই নিজের হাতটা সরিয়ে ফেলে।
অতঃপর একটা ডিজিটাল থার্মোমিটারের একাংশ মৃদু কম্পিত ওষ্ঠদ্বয়ের মাঝে গুজে দেয়। 1 মিনিট সময় গড়াতেই থার্মোমিটার হতে ভেসে আসে মৃদু অ্যালার্ম জাতীয় শব্দ। হুমায়রা থার্মোমিটারটা হাতে নিয়ে চশমা ভেদ করে দেখে নেয় বাণীর শরীরের তাপমাত্রা। দেখতেই তিনি চিন্তিত গলায় শুধায়, 104 ডিগ্রি। বিছানার শিওরেই দাঁড়িয়েছিল হিরণ। হুমায়রার কথা শুনে সে উদ্বেগ মিশ্রিত স্বরে প্রশ্ন করে, নিউমোনিয়া হওয়ার আশঙ্কা আছে? কতক্ষণ বৃষ্টিতে ভিজেছে। এই বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাড়ির প্রতিটা কোণাতেই রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। ব্যাকইয়ার্ডও সেই ইলেকট্রিক ক্যামেরার নজরদারির বহির্ভূত নয়। ডক্টর হুমায়রাকে কল করে একজন মেয়েটকে বাড়ির ভেজা কাপড় পরিবর্তনের দায়িত্ব দিয়ে হিরণ সেই সিসিটিভি দ্বারা ধারণকৃত ফুটেজ দেখতে বসে। ঠিক রাত 3:13 তীব্র বর্ষণ মাথায় নিয়ে বাড়ির ব্যাকইয়ার্ডে গিয়ে হিজল গাছটার নিচে বসে বাণী। গাছের আড়ালে বসায় পিছন হতে আর বাণীর মুখ দেখা যায় না, তবে কান্নার দমকে তার কম্পিত পিঠ সিসিটিভিতে স্পষ্ট দেখা যায়। কাঁদতে কাঁদতে একটা সময় বাণী মাটি খামছে ধরে 2 হাতের মুঠোয়। এরকম করে প্রায় 1 ঘন্টা 12 মিনিটের মাথায় তার নিস্তেজ দেহ ধীরে ধীরে একপাশে হেলে পড়ে। সিসিটিভি ফুটেজ অনুসারে সময়ের হিসাব দিয়ে হিরণ বলে ওঠে, প্রায় 4 ঘন্টা। 35 বছর বয়সী ডক্টর হুমায়রার ভুরু কুঁচকে আসে হিরণের কথার পিঠে। একটা মেয়ে 3 ঘন্টার অধিক সময় ধরে বৃষ্টিতে ভিজে চেতনাহীন অবস্থায় পড়েছিল, অথচ একটা মানুষও তা দেখল না। মনে মনে এই প্রশ্ন জাগলেও ডক্টর হুমায়রা মুখ ফুটে আর তার জিজ্ঞেস করে না। এইবারই ব্যক্তিগত ব্যাপার হতে সে যত সম্ভব দূরে থাকারই চেষ্টা করে সবসময়। ওনার ভাবনার মাঝে হিরণ বলে, বাণীর আগেও একবার নিউমোনিয়া হয়েছিল, কোনো সমস্যা হবে না তো আবার? কবে হয়েছিল? 11 বছর আগে, বেশ অনেক দিন, ভুলে গেছিল। ডক্টর হুমায়রা কপালে ভাঁজ নিয়ে একটি ছোট নোটপ্যাডের সাদা কাগজে কলমের কালো কালি বসিয়ে ইংরেজিতে কিছু শব্দগুচ্ছ লেখে। অতঃপর কাগজটা ছিঁড়ে হিরণের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আপাতত এই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনগুলো দিতে হবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। ডক্টর হুমায়রা প্রেসক্রিপশন বুঝিয়ে দিয়ে চলে যেতে হিরণ ইবাদকে ডেকে তাড়াতাড়ি মেডিসিন আনতে পাঠিয়ে দেয়। অতঃপর বিছানার দিকে তাকিয়ে দেখে বাড়ির মাথার কাছে গুটিসুটি মেরে বসে থাকা বন্নিকে। বন্নি নিজের ছোট ছোট হাত দিয়ে বাণীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম সুরে বলে ওঠে, মাম্মা ওঠো, আমি যাচ্ছি তো। হিরণ একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশে বসে তাকে টেনে নিজের কোলে নিয়ে বলে, অনেক বেলা হয়েছে মা, এখনো নাস্তা করোনি তুমি? বন্নি মলিন মুখে বলে, মাম্মাম তো সিক, আমাকে কে খাইয়ে দেবে? পাপা আছি না? বন্নি মলিন মুখে একবার বাণীকে দেখে নিয়ে অতঃপর রাগী স্বরে শুধায়, আই হেট রেইন পাপা। হিরণ অবাক সুরে প্রশ্ন করে, কেন? বৃষ্টির কারণে মাম্মাম সিক হয়েছে। মেয়ের ক্রোধ মিশ্রিত কথা শুনতেই হিরণের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। বাণী অসুস্থ হয়ে পড়ায় সামান্য এক বৃষ্টির প্রতি বন্নির এত ক্ষোভ। যদি বন্নি কখনো জানে যে বাণীর এই অবস্থার জন্য দায়ী বৃষ্টি নয় বরং হিরণ, তখন কি বন্নি হিরণকেও ঘৃণা করবে? ভাবনাটা মনে উকি দিতেই হিরণের অন্তঃপুরটা গুমড়ে ওঠে। বাণী সহ গোটা পৃথিবীর ঘৃণা সহ্য করার ক্ষমতা আছে তার, কেবল বন্নির চোখে নিজের জন্য ঘৃণা কখনো সহ্য করতে পারবে না সে। এর থেকে মৃত্যু শ্রেয়। হিরণ চোখ তুলে বাণীর পানে তাকায়। আরামদায়ক কমফোর্টারের নিচে অনেকটা কুকড়ে আছে জীর্ণ শীর্ণ নারী দেহটা। লাবণ্যহীন মুখটা ফ্যাকাশে হয়ে কেমন ম্লান দেখাচ্ছে। বেদনার্ত দৃশ্যটা হিরণের মনে মেঘের আনাগোনা সৃষ্টি করে। তার মনে পড়ে যায় গতরাতে বাণীর বলা কথাটা, আমার মেয়ে আপনার জন্য রহমত নয়, বরং আপনার সব থেকে বড় শাস্তি। সত্যি কি তাই? সৃষ্টিকর্তাকে হিরণকে ধ্বংস করার অস্ত্র হিসেবেই বন্নিকে পাঠিয়েছে? শয়তানকে ধ্বংস করার অস্ত্র কি তবে তার নিজেরই অংশই? ফোরালাপে ব্যস্ত রাফি খেয়ালই করেনি কখন তার পেছনে 6 জন মানুষ এসে রোবটের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। কলটা কেটে পেছনে ফিরে তাকাতেই সে আচমকে এতগুলো মুখ দেখে ভয় পেয়ে যায়। অতঃপর নিজেকে সামলে নিয়ে ভুরুকুচকে প্রশ্ন করে, তোরা এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সাহেব চোখ সরু করে প্রশ্ন করে, শালা, একজন আর্মি হয়ে বাঘের মতো স্পষ্ট গলায় না গর্জে কার সাথে মিনি বিড়ালের মতো মিনমিন করে কথা বলছিলি? তুই দেখি পুরো আর্মি জাতির কলঙ্ক। জোনায়েদ চুইংগাম চিবোতে চিবোতে বলে ওঠে, আরে বুঝোস না, বাঘ কার সামনে বিড়াল হয়ে যায়? রাফি কোনো ভলিতা না করে জবাব দেয়, গার্লফ্রেন্ডের কল ছিল। ফারদিন অবাক গলায় প্রশ্ন করে, তোর গার্লফ্রেন্ডও আছে? কই, আগে বলিস নে তো।
প্রত্যয় রাফির চিন্তিত মুখশ্রী পরখ করে সবাইকে থামিয়ে দিয়ে প্রশ্ন করে, তোকে চিন্তিত মনে হচ্ছে? অল গুড? রাফি এবার হতাশ ভঙ্গিতে কাঠের তৈরি বেঞ্চিতে বসে পড়ে। তার দুপাশে বসে সাইফ এবং প্রত্যয়, বাকিরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়। সাদাত সিরিয়াস গলায় প্রশ্ন করে, কি হয়েছে রাফি, কোনো সমস্যা? রাফি উদাস গলায় বলে ওঠে, অন্যার বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। ফারদিন ভুরু কুচকে প্রশ্ন করে, অন্যাকে? হৃদয়ন পাশ হতে ফারদিনের মাথার একটা চটা মেরে বলে ওঠে, বলদ, ওর গার্লফ্রেন্ডের কথা বলতেছে। সাইফ ওদের কথায় ফুরন কেটে বলে ওঠে, তোদের সম্পর্কের কথা বাসায় জানিয়ে বিয়ে ভাঙতে বল তাহলে। রাফি জবাব দেয়, ওর বাসায় জানে আমাদের ব্যাপারে, কিন্তু ওর বাবা রাজি হয়নি। সাদাত প্রশ্ন করে, তোর মধ্যে অপছন্দ করার মতো কি পেল? রাফি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওর বাবা ডিফেন্সের লোক পছন্দ করে না, অনেকটা পুরান বাচ্চার লোক উনি, চিন্তা চেতনাও তেমন। ওনার মতে ডিফেন্সের ছেলেদের নাকি চরিত্রে সমস্যা থাকে, আমরা নাকি নেশা পানিতে আসক্ত হই, আর তাছাড়াও আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই। এতটুকু শুনতেই সাইফের মাথায় রক্ত উঠে যায়। সে রাগী গলায় বলে ওঠে, ভুলে যাওয়াই মেয়েরে, তুই এমন শ্বশুর তুই ডিজার্ভ করস না, বুঝলি? আমরা যেখানে এদের জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি, আর এরা কিনা আমাদের ব্যাপারে এত চিপ ধারণা পুষে। ছি! সাত বন্ধুর আলাপে ভাটা পড়ে দুর্জয়ের আগমনে। সবাই সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। দুর্জয় শান্ত গলায় বলে ওঠে, 15 মিনিটের মধ্যে মিটিং রুমে সবাইকে দেখতে চাই। এক বাক্যের আদেশটুকু ছুড়ে দিয়ে দুর্জয় শান্ত ভঙ্গিতে সেখান থেকে প্রস্থান করে। গতকাল রাতে রইস দিলদারের মুখে সে ভবিষ্যৎ বাণী শোনার পর থেকেই তার চালচলন পূর্বের তুলনায় অধিক শান্ত হয়ে গিয়েছে। উপরে উপরে ঠান্ডা থাকলেও দুর্জয়ের ভেতরে বয়ে চলেছে অস্থিরতা। মনে ঘুরছে অসংখ্য প্রশ্ন। কি হবে, কোথায় হবে, কিভাবে হবে? সন্ধ্যা নামতে না নামতেই বাণীর জ্বর হু করে বেড়ে গেল। শুধু জ্বর বাড়লেও বিষয়টা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করত না, কিন্তু জ্বরের পাশাপাশি অবচেতন অবস্থায় তার তীব্র শ্বাসকষ্টও শুরু হয়। এই পরিস্থিতি দেখে বন্নি ও হিরণ দুজনেই ভয় পেয়ে যায়। হিরণ দ্রুত বন্নিকে ইবাদের সাথে রুমে বাহিরে পাঠিয়ে দিয়ে ডক্টর হুমায়রাকে কল করে বাণীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানায়। ডক্টর হুমায়রা বিলম্ব না করে বলে, ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে আসুন। বাড়ির জন্য হিরণের চিন্তা আকাশসম হলেও সে হুমায়রার কথা মানে না, জেদ ধরে বলে, সম্ভব না, যা যা প্রয়োজন সব নিয়ে বাসায় আসুন আপনি, বাসায় ওর ট্রিটমেন্ট হবে। ডক্টর হুমায়রা এবার খানিকটা বিরক্ত হয়ে বটে। সে কিছুটা সাহস সঞ্চয় করে কাটকাট গলায় বলে ওঠে, দেখুন হিরণ সাহেব, পেশেন্টের ঘোরতর শারীরিক অবস্থা, তার ডক্টর হিসেবে আমি আপনার চেয়ে ঢের ভালো বুঝি। বহিনীর জন্মের সময়ও আপনার এই একরোখা জেদের জন্য মেয়েটা মরতে মরতে বেঁচেছে। এখনো যদি আপনি সেই একই পরিস্থিতি ফেস করতে চান, তবে আপনি আপনার জেদ নিয়ে থাকুন। অন্য সময় হলে ডক্টর হুমায়রা এখনো কথার পিঠে হিরণ ক্ষিপ্র রূপ ধারণ করত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। অলরেডি তার ভুলের সাজা মেয়েটা ভুগছে। বাণীর ভোগান্তি বাড়িয়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা হিরণের নেই, তাই সে বাধ্য হয়ে বলে, আমি ওকে নিয়ে আসছি, কিন্তু ওর সিকিউরিটি আর প্রাইভেসির দায়িত্ব সম্পূর্ণ আপনার। সেই অনুযায়ী নিজের মেডিকেল টিম সিলেক্ট করুন। আমি কোনো ধরনের মিসম্যানেজমেন্ট মেনে নিব না। কলটা কেটেই হিরণ দ্রুত গায়ে টি শার্ট বদলে একটা শার্ট জড়িয়ে নেয়। অতঃপর রুম থেকে বেরিয়ে ইবাদকে ডেকে বলে, বনিকে তোমার দায়িত্বে রেখে যাচ্ছি, টেক কেয়ার অফ হার। আমার মেয়ের সামান্য অযত্ন যেন না হয়। ইবাদ সহ সকলকে বন্নির দায়িত্ব বুঝিয়ে দিয়ে হিরণ ফের রুমে প্রবেশ করে। বিছানার কাছে এগিয়ে গিয়ে বাণীকে তুলতে নিলেই বাণী তপ্ত চোখ জোড়া মৃদু মেলে তাকায়। হিরণকে দেখতেই তার নিঃশ্বাস আরো অস্বাভাবিক হয়ে পড়ে। ভাঙা গলায় এলোমেলো কিছু শব্দ আওড়ায়। খুনি, খুনি, আপনি খুন করেছেন। বাণীর হ্যালুসিয়েশন হচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই কালো রাতের স্মৃতি। সেই হিজল গাছটার সাথে বাঁধা অবস্থায় হেলে থাকা রক্তাক্ত লাশ। সেই লাশের সামনে থেকে টেনে হিসড়ে বাণীকে বাড়ির ভেতরে নিয়ে আসা। অতঃপর চার দেয়ালের একটা রুমের ভেতর বাণীর আবদ্ধ আত্মচিৎকার, নিজেকে বাঁচানোর আর্তনাদ, তার অস্তিত্বের কালো অধ্যায় হিসেবেই হিরণের আধিপত্য বিচরণ। সবটা চোখের পাতায় ভেসে উঠতেই বাণীর বদ্ধ চোখের কার্নিশ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ে। হিরণ ততক্ষণে তাকে নিয়ে গাড়ির কাছে পৌঁছে গিয়েছে। একজন এসে গাড়ির দরজাটা খুলে দিতেই হিরণ বাণীকে সাবধানতার সহিত সিটে বসাতে হয়। সেই মুহূর্তে বাণী হিরণের কানের কাছে তপ্ত শ্বাস ছেড়ে বলে ওঠে, আমি মুক্ত হব, হাজার চেষ্টা করেও আমাকে বেঁধে রাখতে পারবেন না। প্রয়োজন হয়তো আপনাকে খুন করব।
শেষের কথাটুকু খানিকটা ফিসফিসিয়ে বলল বাণী। তার ফিসফিসিয়ে মৃদুস্বরে বলা কথাটা হিরণের বুকে ঝড় তুলল। সে বুঝতে পারল বাণী আপাতত নিজের মধ্যে নেই, তাই সে চুপচাপ বাণীকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে বাণীর সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলে ওঠে, সেরে ওঠো, আগে হাতে বন্দুক তুলে দেব, বুকের যে পাশটা ইচ্ছা গুলি ছুঁড়ে ঝাড়ছড়া করে দিও। শান্ত কেবিনটায় সুঠাম দেহের পুরুষের আগমন ঘটতেই নিশার চোখ মুখ চিকচিক করে উঠল। সে প্রফুল্ল গলায় বলে, দুর্জয় ভাইয়া। দুর্জয় ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে এগিয়ে যায় প্রথমে নাইমার দিকে, সালাম দিয়ে প্রশ্ন করে, ভালো আছেন আন্টি? নাইমা মৃদু হেসে অভিযোগের সুরে বলে, আলহামদুলিল্লাহ। কোথায় থাকো তুমি? অনেকদিন ধরে তোমার সাথে দেখা হয় না। তোমার সব সম্পর্ক কি শুধু লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মজুদবার সঙ্গেই? আমার সাথে কোনো সম্পর্ক নেই? এরকম কথা বলে আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করবেন না প্লিজ আন্টি। আমার ব্যস্ততা সম্পর্কে তো আপনি জানেনই। এখনও বহু গুরুত্বপূর্ণ একটা কেসের মাঝে সময় করে বোনকে দেখতে আসলাম। নাইমা হেসে দুর্জয়ের কাঁধে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তাহলে এখন আর তোমাদের বিরক্ত না করি, তোমরা কথা বলো, আমি গিয়ে একটু ক্যান্টিন থেকে কফি খেয়ে আসি। নাইমা চলে যেতেই দুর্জয় এগিয়ে গিয়ে নিশার বেডের পাশের টুলটায় বসে বলে, এখন শরীর কেমন? নিশা হেসে বলে, ঠিক আছে, ডক্টর বলেছে ফিজিওথেরাপি নিলে আমি হাঁটতেও পারবো। দুর্জয়ের মুখশ্রী সামান্য মলিন রূপ ধারণ করে। নিশাকে সে ছোটবেলা থেকে চিনে। তার নিজের আপন ছোট বোন থাকলে তাকে যতটা স্নেহ করত, নিশাকেও ঠিক ততটাই স্নেহ করে দুর্জয়। সেই সুবাদেই সে জানে যে এই মেয়েটা কতটা নরম ও ভীতু প্রকৃতির। দুর্জয় প্রশ্ন করে, ভয় পেয়েছিলে খুব? নিশা সাহসী ভাব নিয়ে বলে, একজন আর্মির মেয়েকে এই প্রশ্ন করা তোমাকে মানায় না ভাইয়া। দুর্জয় হেসে নিশার মাথায় হাত বুলিয়ে দেয়। নিশা তখন উদাস মুখে বলল, কিন্তু একটা আফসোস রয়ে গিয়েছে। কি আফসোস? ওই কাপুরুষদের মুখে থুতু মারতে পারলে হয়তো আত্মতৃপ্তি পেতাম। দুর্জয় নিশার টুকটাক আলাপ চলে প্রায় বেশ কিছুক্ষণ। আচমকা একটা কল আসতেই দুর্জয় বেরিয়ে যেতে নিলে নিশা পিছু ডাকে, ভাইয়া। দুর্জয় পিছু ফিরে শুধায়, হ্যাঁ বলো। নিশা কিছু একটা বলতে চেয়েও সে শেষ পর্যন্ত আর বলে না। মাথা নেড়ে কিছু না বলতেই দুর্জয় বেরিয়ে যায়। নিশার মনে তখন খচখচ করতে থাকে দুর্জয়কে না বলা কথাটা। সেদিন তাকে বন্দি করা ওই টেরোরিস্টদের মধ্যে মাস্ক পরিহিত একজন যুবককে তার অনেক পরিচিত মনে হয়েছে, কিন্তু বহু চেষ্টা করেও নিশা মেলাতে পারছে না কে হতে পারে। তাই অযথা দুর্জয়ের চিন্তা বাড়িয়ে না দিতেই সে এ বিষয়টা চেপে যায়। মনে মনে নিজেকে শুধায়, আমি হয়তো বেশি ভাবছি। আমার পরিচিত কেউ দেশের শত্রু হতে যাবে কোন দুঃখে? চট্টগ্রাম শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আধুনিকতার ছোঁয়ায় মোড়ানো প্রাইভেট হাসপাতালটা ৭ম তলা হতে ১৩ তলা পর্যন্ত ফ্লোরগুলো সব প্রাইভেট কেবিনের আওতাভুক্ত। ডক্টর হুমায়রার তত্ত্বাবধানে মুহূর্তেই টপ ফ্লোরটা তথা 30th ফ্লোর সম্পূর্ণ খালি করার ব্যবস্থা করা হলো। সেই ফ্লোরে চিকিৎসাধীন পেশেন্টদের অন্য ফ্লোরে খালি কেবিনগুলোতে শিফট করা হলো যত দ্রুত সম্ভব। এই ব্যাপারটা হ্যান্ডেল করা হুমায়রার একার পক্ষে এত সহজ হতো না যদিও, কিন্তু ইবাদের একটা ফোন কলে বিষয়টা অত্যন্ত সহজ হয়ে গেল। হসপিটাল অথরিটির কাছে পৌঁছে গেল সূক্ষ্ম আদেশ। চট্টগ্রাম শহরের প্রভাবশালী ব্যবসায়ীর স্ত্রী অসুস্থ। তার চিকিৎসার পাশাপাশি প্রাইভেসি মেইনটেনের দায়িত্বটাও হসপিটাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতেই তারা ব্যাপারটা আমলে নিলেন। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ স্পিডে গাড়ি চালিয়ে বাণীকে নিয়ে হসপিটালে পৌঁছায় হিরণ। তার পিছু পিছু আরো 2 গাড়ি ভর্তি লোক এসেছে নিরাপত্তা রক্ষার স্বার্থে। তবে তাদের গেট আপ এবং ভঙ্গিমা এমন যেন তারা অতি সাধারণ সিভিলিয়ান মাত্র। হসপিটালের সামনে নামতেই তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ল সাধারণ মানুষের ভিড়ে। ডক্টর হুমায়রা আগে থেকেই 2 জন ওয়ার্ড বয়কে নিয়ে নিচে প্রস্তুত ছিল হিরণ এবং বাণীকে রিসিভ করতে। তিনি বিলম্ব না করে অতি দ্রুত লোক সমাগম এড়িয়ে তাদের নিয়ে স্টাফদের জন্য বরাদ্দকৃত 0 লিফটে উঠে 13 বাটনে প্রেস করে। মিনিট 1-এর মধ্যে লিফট পৌঁছে যায় নির্দিষ্ট ফ্লোরে। বাণীর শ্বাসকষ্টের পরিমাণ বেড়েছে, বই কমেনি বিন্দু পরিমাণ। গায়ের জ্বরটাও বেপরিয়া হয়ে পড়েছে বেশ। প্রাথমিক লক্ষণ এবং অবস্থান পর্যবেক্ষণ করে হুমায়রা নিউমোনিয়ার আশঙ্কাই করে। তবে সম্পূর্ণ নিশ্চিত হতে সে বিশেষজ্ঞ ডক্টরের সাথে আলাপ করে কিছু টেস্ট করার ব্যবস্থা করে। উল্লেখ্য টেস্টগুলোর মধ্যে মুখ্য হলো টেস্ট এক্স-রে এবং সিবিসি টেস্ট। তার পাশাপাশি পালস অক্সিমেট্রি নামক ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে ব্লাডে উপস্থিত অক্সিজেনের পরিমাণটাও মেপে নিল।
টেস্টগুলোর রিপোর্ট যথাসম্ভব দেওয়ার আদেশ দিয়েই হুমায়রা বাণীর প্রাথমিক জ্বর নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তবে তার পূর্বে সে হিরণকে বলে কেবিনের বাহিরে যেতে। হুমায়রার আদেশ শুনে হিরণ ভুরুকুচকে প্রশ্ন করে, আমার বাহিরে যেতে হবে কেন? নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে হিরণ সাহেব। রোগটা ছোঁয়াচে। রিপোর্ট পজিটিভ হলে বাণীকে সম্পূর্ণ আইসোলেটেড করতে হবে আমাদের। তাই নিশ্চিত রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আমাদের সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। হিরণ ম্লান দৃষ্টি মেলে একবার তাকায় শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে অবস্থিত ডক্টর হুমায়রা সহ আরো দুজন নার্সের দিকে। তারা তিনজনই মাস্ক, সার্জিক্যাল গ্লাভস ও ক্যাপ পরিহিত অবস্থায় আছে। আশঙ্কাজনক রোগের সংক্রমণ হতে নিজেদের বাঁচানোর সকল ব্যবস্থাই তারা নিয়েছে। এক পলক তাদের দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে হিরণ তাকায় শুভ্র বেডে শুয়ে থাকা দুস্থ দেহের মালিকানার দিকে। প্রিয়তমার এহনো দশা হিরণের বিবেক কাঁপিয়ে তোলে। মনে মনে নিজেকে শুধায়, ভুল করেছিস হিরণ। নিজের কথার বরখেলাপ করেছিস, প্রতিজ্ঞা ভঙ্গ করেছিস। যার জন্য নিজের পাশবিক রূপটা খোলসে ঢেকে রাখার ওয়াদা করেছিলি, তার সামনে নিজের পশুর ন্যায় রূপটা নির্মোচন করেছিস। কষ্ট দিয়েছিস বাণীকে আরো একবার। বিবেকের দংশন উদয় হতেই হিরণ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এলোমেলো পা ফেলে দ্রুত সেই কেবিন ছেড়ে বেরিয়ে আসে। করিডোরের শেষ মাথায় উন্মুক্ত এক বারান্দা রয়েছে। সেই বারান্দায় এসে হিরণ পকেট হতে একটা সিগারেটের প্যাকেট বের করে। অতঃপর লাইটারের সাহায্যে একটা সিগারেট জ্বালিয়েই দু ঠোঁটের ফাঁকে তা চেপে ধরে শান্তি মিলছে না। সিগারেটের অসহন ধোয়ার সঙ্গে তার আত্মগ্লানি উড়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে না। নিজের অসহায় অভিব্যক্তি হিরণ কাকে বোঝাবে? ওই কেবিনে অসুস্থ অবস্থায় পড়ে থাকা মেয়েটা তার জন্য গুরুত্বপূর্ণ। মেয়েটার সাথে তার জীবন ওতপ্রোতভাবে জড়িত। একই দড়ির দুই প্রান্তে বাধা তারা, কিন্তু মেয়েটা বোকা, বড্ড বোকা। তাই তো বাধা দড়ি সহই সে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু এতে হিতে বিপরীত হয়। এই বুদ্ধিহীন আচরণের ফলে মেয়েটা মুখ থুবড়ে পড়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়। তার পাশাপাশি দড়ির অপর প্রান্তের মানুষটাও সে আঘাতের ক্ষীণ অংশীদার হয়, কিন্তু বোকা মেয়েটা তা মানতে নারাজ। সিগারেটের শেষ টানটা দিয়েই হিরণ অবশিষ্ট অংশটুকু নিজের বাম হাতের মুঠোয় পুড়ে আহত স্বরে শুধায়,